দিব, গ্যারান্টি দিব, লিখে নে যে তোর এ প্লাস কোনোদিন আটকাবে না। এই জায়গায় অনেকের একটা চিন্তা, ভাই সিকিউ সলভ করে যেতেছে, এমসিকিউ পরে সলভ করবো। তুই মারা খাবি, একবারে লিখে নে, তুই মারা খাবি। কপি খুলে ম্যাথের উপর 4 ঘন্টা ধরে লেকচার দেখছো যে কপি খুলে এত টাইপের হইতে পারে, ওই টাইপের হইতে পারে, আহামরি আকাশ, তুমি অনেক কিছু দেখে ফেলছো। স্টুডেন্ট সারা জীবন প্যারা খাবে এগুলা নিয়ে, মারা খাবে কোথায় জানো? পরীক্ষায় দেয় এটাতে যে মারা খাবে, এটাতে যে মারা খাবে। ইজি কোশ্চেন হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি, বাট কোশ্চেন হার্ডও হবে না, কোশ্চেন হবে স্ট্যান্ডার্ড কোশ্চেন। জিএফ বা বিএফ, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে, তাকে অনেক পরিমাণ সময় দাও, যার কারণে তোমার টাইম ওয়েস্ট হতে পারে। লাঞ্চ করবো, তারপর 10টায় বসবো পড়তে, এরপর 10টা থেকে 11টা পর্যন্ত পড়বো, 11:30 যে আমি একটু রিলস দেখবো। এরপর আমি কি করবো, 12টায় এসে আমি একটু গোছলে যাব, গোছল করবো 30 মিনিট করার পর আমি 1টা থেকে 1:30 পর্যন্ত প্রেয়ার্স করবো, নামাজ পড়বো। তারপর আমি পড়তে বসবো 12টা পর্যন্ত, তারপর আমি লাঞ্চ করবো। এই টাইপের সে রুটিন বানায়, সে একটা বলদ, আস্তা বলদ, ঠিক আছে? আসসালামু আলাইকুম এইচএসসি 27 বছরের শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্টদের প্রি-টেস্ট এক্সাম শেষ, সামনে টেস্ট এক্সাম, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমি হলফ করে বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রি-টেস্ট এক্সাম কোনো মতে পাস করার মতো একটা এক্সাম দিছো। বাট সামনে টেস্ট এক্সাম আছে। টেস্ট এক্সামে তুমি কিভাবে এ প্লাস পেতে পারো, এবং সামনে তোমার ফাইনাল এসএসসি এক্সাম, সেই এক্সামের মধ্যে কিভাবে কোপ দিয়ে আসতে পারো, 90+ স্কোর করে আসতে পারো, সেটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবা। তো প্রথমেই যে বিষয়টা, যে তোমার হলো প্রথমেই আজকে ভিডিওটা দেখার পর তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো সেলফ রিয়েলাইজেশন। তুমি যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবা না যে তোমার ভুল কি হয়েছে, কেন ভুল করছো, সেটা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবা না, ততক্ষণ না পর্যন্ত তুমি ঠিক পর্যায়ে ঠিক ট্র্যাকে আসতে পারবা না, রাইট? এখন ঘটনা হলো যে তোমার প্রি-টেস্ট খারাপ হওয়ার পিছনে অনেকগুলা রিজন থাকতে পারে। 1 নম্বর রিজন হতে পারে যে তুমি হলো অধিক মাত্রায় ফোন ইউজ করো, যার কারণে টাইম ওয়েস্ট হয়। সেকেন্ড রিজন হতে পারে যে তোমার জিএফ বা বিএফ, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে, তাকে অনেক পরিমাণ সময় দাও, যার কারণে তোমার টাইম ওয়েস্ট হতে পারে। থার্ড আরেকটা রিজন হতে পারে যে তুমি অধিক মাত্রায় ঘুমাও, হয়তো তোমার ঘুমের দরকার হলো 6 থেকে 8 ঘন্টা, তুমি ঘুমাইতেছো 12 থেকে 14 ঘন্টা। ফোর্থ আরেকটা রিজন হতে পারে যে তুমি হলা সারাদিন বাইরে ঘুরে বেড়াও, ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি করে বেড়াও, বাট পড়াশোনায় তুমি সময় বের করতে পারো না। এই কয়েকটা রিজন, যার মধ্যে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের রিজন এটাই। 1 নাম্বার ফোন ও টাইম ওয়েস্ট করা, আর সেকেন্ড নাম্বার রিজন এটাই। এই দুটা রিজনের মধ্যে ম্যাক্সিমামের হয়। এখন তুমি তাহলে কি ফোন ইউজ করা বাদ দিবা, অথবা তোমার ধরো আছে প্রিয়জন, তুমি কি তাকে ছাড়ে দিয়ে চলে আসবা? না রে ভাই, বলতেছি না, বাট একটা লাইফের চেক অ্যান্ড ব্যালেন্সে নিয়ে আসতে হবে। তোমাকে বুঝতে হবে যে তোমার পড়াশোনায় কত ঘন্টা দেওয়া উচিত। দেখা গেল যে তোমার ফোনের স্ক্রিন টাইম হলো 6 ঘন্টা প্লাস, আর তোমার 6 ঘন্টা প্লাস, আর তোমার পড়ার টেবিলে বসার চান্স হলো 2 ঘন্টা, এবং এই 2 ঘন্টার মধ্যেও আবার 30 মিনিট রিলস দেখাও, প্রেমিকাকে মেসেজ করো বা প্রেমিককে মেসেজ করো। দ্যাটস দ্য রিজন যে তোমার এই কারণেই পড়াশোনা হয় নাই ঠিক মতো, যার কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে। এসএসসি খুব একটা কঠিন কিছুই না, এটা মাথায় আগে ঢোকাও যে এসএসসি কঠিন কোনো কিছুই না। এসএসসিতে এ প্লাস পাওয়া সব থেকে ইজি। তো এইবার তুমি যেই তিনটা ধাপে ভুল চিহ্নিত করবা, প্রথম হলো যে তোমার নাম্বার কেন কম পাইতেছো। এখন নাম্বার কম পাওয়ার পিছনে অনেকগুলা রিজন থাকতে পারে। একটা হলো যে তোমার যে বইটা পড়ো, তুমি ধরো টেস্ট পেপার সলভ করো নাই, ঠিক আছে? এখন কোশ্চেন হয় টেস্ট পেপার থেকে, যার কারণে তুমি নাম্বার কম পাইছো সায়েন্সের সাবজেক্টগুলোতে। অথবা এমন হইতে পারে যে তোমার যেগুলো হলো বিজিএস বা মুখস্থ টাইপের সাবজেক্ট, যেগুলোতে তুমি টেক্সট বুক ঠিক মতো পড়ো নাই, অথবা ইংলিশের ক্ষেত্রেও ঠিক মতো টেক্সট বুক রিডিং দাও নাই, অথবা তুমি টেস্ট পেপার ঠিক মতো পড়ো নাই। এই জায়গায় তোমার একটা রিজন আছে যে তোমার ভুল হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে তার কনসেপচুয়াল অনেক গ্যাপ আছে, এই টাইপেরও গ্যাপ থাকতে পারে, ফাইন। আবার অনেকের এমন হয় যে রিভিশন ঠিক মতো দিতে পারে নাই, যে হয়তো এক্সামটা ভালো হয়তো তার 60+ স্কোর আসছে, বাট 80+ স্কোর আসতে পারতো যদি তার ঠিক মতো রিভিশন দিতে পারতো, তাই তো? এই কয়েকটা রিজনের কারণেই তো তোমার পরীক্ষা খারাপ হইতে পারে, নাম্বার কম আসতে পারে।
অথবা টপিক ভিত্তিক গ্যাপ থাকতে পারে। লাইক যে তুমি একটা চ্যাপ্টার পড়ছো, বাট সেই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট যে টপিক সেটাই জানো না। তুমি এমন একটা টপিক নিয়ে বসছো যে টপিকটা কোনোদিন পরীক্ষায় আসে না, ওই টপিকের উপর 2 ঘন্টা কাটাই দিছো, বাট এমন একটা টপিক আছে ইম্পর্টেন্ট যেটার উপর কোশ্চেন আসবেই। লাইক যে ধরো তুমি কপি খুলে ম্যাথের উপর 4 ঘন্টা ধরে লেকচার দেখছো যে কপি খুলে এত টাইপের হইতে পারে, ওই টাইপের হইতে পারে, আহামরি আকাশ, তুমি অনেক কিছু দেখে ফেলছো, কিন্তু আলটিমেটলি কপি কল থেকে ওই চ্যাপ্টারে কোনোদিন ম্যাথ আসার চান্সেস খুবই কম, খুবই রেয়ার, হয়তো বা আসতে পারে 10 থেকে 20%, বাট বাকি 80% যেগুলো ওই চ্যাপ্টারে তুমি পড়োই নাই, তো বেটা তুই নাম্বার পাবি কিভাবে? এইভাবে তোমাকে হলে চ্যাপ্টারে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেগুলো আগে মার্চ করতে হবে, সেগুলো আগে বুঝতে হবে। প্লাস অনেকের যেটা হয় যে ভাই আমি সিকিউতে মার্ক তুলতে পারি, আলহামদুলিল্লাহ সিকিউতে দেখা যায় যে আমি শর্ট কোশ্চেন সহ 50-এ হলো দেখা যায় যে 40+ একটা স্কোর চলে আসে আমার, বাট এমসিকিউ এর ক্ষেত্রে যে আমার মার্কস আর উঠে না, এমসিকিউ আমি কোনোভাবে মার্ক তুলতে পারি না। এর রিজন হলো যে তোমার এমসিকিউ প্র্যাকটিস কম হইতেছে। ওকে, তোমার এমসিকিউ প্র্যাকটিস কম হইতেছে, এমসিকিউ তুমি ভুল করতেছো। এখন আমরা সামনে আসবো কিভাবে এগুলো তুমি ওভারকাম করতে পারো। এখন তোমার যেই কাজটা হবে যে তোমার এই মুহূর্তে বেসিক মজবুত করার যেই কৌশলটা, যে প্রথম যে কারণটা, তুমি বেসিক কিভাবে তুমি অনেক ভালো করতে পারবা, একটা স্ট্রং কামব্যাক দিতে পারবা, এর জন্য তোমাকে যেটা করতে হবে মূল বই প্রাধান্য দিতে হবে। মূল বই প্রাধান্য কোনগুলোতে দিতে হবে? এটা দিতে হবে তোমার ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে, এটা দিতে হবে হায়ার ম্যাথের ক্ষেত্রে, অথবা বিজিএস, রিলিজিয়ন, তারপর হলো তোমার বাংলা, এগুলোর ক্ষেত্রে তোমার মূল বই বেশি প্রাধান্য দিতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে মূল বই থেকে পড়লে তোমার শর্ট কোশ্চেন কমন পড়বে এবং এমসিকিউ কমন পড়বে। বাট আমি লিখে দেব, ফিজিক্স যদি শুধু কেউ মূল বই পড়ে দেয় ওই জীবনেও পাস করবে না। ফিজিক্সের জন্য তোমার যেটা করতে হবে যে তোমাকে টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা সমাধান করতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে প্রতিটা গাণিতিক ফর্মুলা কেন কিভাবে ইউজ করা হইতেছে। ইটস নট অ্যাবাউট ফিজিক্স, ইটস অলসো অ্যাবাউট কেমিস্ট্রি এবং ম্যাথ। এটা ম্যাথের জন্য করতে হবে, ফিজিক্সের জন্য করতে হবে, কেমিস্ট্রির জন্য করতে হবে। বাট ফিজিক্স বাদে কেমিস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রে মূল বইটা বেশি গুরুত্ব, ফিজিক্সের ক্ষেত্রে মূল বইটা গুরুত্ব হলো অনলি ফর শর্ট কোশ্চেন এবং ক খ, ঠিক আছে, এবং এমসিকিউ। এখন যেটা আসো যে টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যাগুলো তুমি কই থেকে পাবা? এটা পাবা তুমি আমাদের ওয়ান শট ক্লাসগুলো দেখবা, আমাদের চ্যানেলে ওয়ান শট ক্লাস দেখবা। ফিজিক্সের অলরেডি একটা প্লে লিস্ট তৈরি করা আছে, আমি তোমাকে গ্যারান্টি দেবো, ওপেন চ্যালেঞ্জ। বাংলাদেশে 5টা প্ল্যাটফর্ম পাওয়া না এমন, যে 5টা প্ল্যাটফর্ম আমার মতো কম্প্যাক্ট ফিজিক্স ক্লাস তোমাকে দেয়, আমার মতো কম্প্যাক্ট ফিজিক্স ক্লাস দিছে। বাংলাদেশে তুমি গুনে 5টা প্ল্যাটফর্ম পাবা না এমন যেটা আমার মতো কম্প্যাক্ট ফিজিক্স ক্লাস দিতে পারছে এখন পর্যন্ত। তো তুমি জাস্ট ক্লাসগুলো দেখবা, কোয়ালিটি তুমি নিজেই বিবেচনা করবে, আমি জাস্ট বললাম, ঠিক আছে। এবার আসো শর্ট নোটস তৈরি করতে হবে তোমাকে, অবভিয়াসলি শর্ট নোটস তৈরি করতে হবে। তুমি যে চ্যাপ্টারটা পড়তেছো সেই চ্যাপ্টারে যেই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমার ছোট ছোট নোট থাকবে, যাতে পরীক্ষার আগের দিন একবার অন্তত পরীক্ষার আগে 30 মিনিট দেখলেই তোমার ওই চ্যাপ্টারের সবগুলো, ওই সাবজেক্টের সবগুলো তোমার সূত্র মাথার মধ্যে চলে আসে, এরকম একটা শর্ট নোটস বানাইতে হবে। ওকে, এবার বিষয়ভিত্তিক যে প্রাধান্য দেওয়ার বিষয়টা আসতেছে, তোমার বিজ্ঞান ও গণিত বিভাগে কিভাবে নম্বর বাড়ানো যায়, এবং আরেকটা হলো যে তোমার কিভাবে বাংলা ইংরেজি ভালো করা যায়। দেখো, বিজ্ঞান ও গণিত বিভাগের ক্ষেত্রে তোমার হলো সবথেকে এটা হলো কঠিন জিনিস, এটাই হলো আমার সব থেকে কঠিন, এবং সায়েন্সের স্টুডেন্টরা সারা জীবন এটা নিয়ে পড়াশোনা করে এবং মারাটা খায় এটাই। হ্যাঁ, এটাই সত্য কথা। সায়েন্সের স্টুডেন্ট সারা জীবন প্যারা খাবে এগুলা নিয়ে, মারা খাবে কোথায় জানো? পরীক্ষায় দেয় এটাতে মারা খাবে। এটা কি? এই যে বাংলা ইংরেজি আইসিটি বিজিএস কেন মারা খায়? আমার সময় ম্যাক্সিমাম আমার বন্ধুরা গোল্ডেন এ প্লাস ছুটে গেছে জাস্ট বিকজ এইখানে তাদের কোনো একটা সাবজেক্টে হয়তো বা এ প্লাস ছুটে গেছে, 78 পাইছে, 79 পাইছে, 77 পাইছে, এরকম টাইপের। তো এই দেখো, বিজ্ঞানের ক্ষেত্রে তোমার রেগুলারলি চেষ্টা করবে 3 থেকে 4 ঘন্টা যদি সময় বের করতে পারো, বাট 3 থেকে 4 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা পড়লেও কিন্তু এনাফ হয়। রেগুলার প্রতিদিন যে 2-3 ঘন্টা পড়ার যে বেনিফিট, এটা তুমি কোনোদিন বুঝতে পারবে না যতদিন না পর্যন্ত তুমি কন্টিনিউয়াস পড়তেছো। তোমার মনে হতে পারে ভাই 2-3 ঘন্টা একটা চ্যাপ্টারও শেষ হয় না, তাহলে আমার কি লাভটা হবে? বাট তুমি যদি রেগুলার 2-3 ঘন্টা পড়তে পারো, আমি গ্যারান্টি দিব, লিখে নে যে তোর এ প্লাস কোনোদিন আটকাবে না এই জায়গায়। আর
নম্বর বাড়ানোর মাধ্যম হলো আমার নম্বর বাড়াইতে হবে, তাই না? আমার তো জিপিএ 5 পাওয়ালে হবে না, আমার আরো বেশি নাম্বার লাগবে। সেক্ষেত্রে আইসিটি যেমন ফুল মার্কস তোলা যায়, ইংরেজিতেও মোটামুটি 95-96 তোলা যায়। 96 আমার নিজেরই 95+ মার্ক ছিল। তো এগুলা কিভাবে রিভিশন দিতে পারো খুব সহজে? তোমাকে রিভিশন দিতে হবে, তোমার টেস্ট পেপার সলভ করতে হবে এবং বই পড়তে হবে। সো চেষ্টা করবা প্রতি সপ্তাহে উইকলি এই চ্যাপ্টার এগুলোর মধ্যে কোনো একটা টপিক, কোনো একটা সাবজেক্ট রাখার এবং তার একটা টার্গেট বানাবা, ওই সাবজেক্টটাকে কমপ্লিট করতে হবে। লাইক যে তুমি ধরো প্রতিদিন 3 ঘন্টা করে পড়তেছো, 3 ঘন্টা করে সায়েন্সের সাবজেক্ট পড়তেছো, অথবা 4 থেকে 6 ঘন্টায় সায়েন্সের সাবজেক্ট পড়তেছো। সেই ক্ষেত্রে তোমার কি হবে, উইকে ধরো একটা দিন অন্তত 6 ঘন্টা রাখবা, 6 আওয়ার উইকে রাখবা, যেই 6 ঘন্টা তুমি হয়তোবা বাংলা পড়বা, হয়তোবা বিজিএস পড়বা, হয়তোবা আইসিটি পড়বা, হয়তোবা রিলিজিয়ন পড়বা, এবং ইংলিশ রেগুলার পড়বা, ঠিক আছে? বাট সপ্তাহে 6 থেকে 7 ঘন্টা অন্তত রাখবা, পুরা সপ্তাহে, নট একদিনে বলতেছে 6-7 ঘন্টা, পুরো সপ্তাহে অন্তত 6 থেকে 7 ঘন্টা রাখবা, যেদিন তুমি জাস্ট ইংলিশ পড়বা, ঠিক আছে? ওকে ফাইন। এবার 80% মার্ক তোলার নিয়ম কি? 80% মার্ক, এটা হলো 80/20 রুলস। এবং তুমি যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, খুব সুন্দর মতো কোশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে এতদিনে বুঝতে পারার কথা যে 80% অফ কোশ্চেন রিপিট হয়, বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়। রিপিট মানে হলো ওই টপিক থেকেই আসবে, ওই জায়গা থেকে আসবে। ধরো বলের যে জায়গা থেকে কোশ্চেন হয়, ওই জায়গা থেকেই আসবে। এমন কোনদিন একটা টিচারের হঠাৎ করে মনে হবে না যে ঘুম থেকে উঠে আজকে একটা আকাশচুম্বী কঠিন কোশ্চেন করে ফেলি, না। বোর্ড কোশ্চেন স্ট্যান্ডার্ড মানে হয়। হ্যাঁ, এবার এইচএসসিতে যেটা দেখা গেছে কি হয়েছিল, যে কোশ্চেন আগের বারের তুলনায় আলাদা টাইপের কোশ্চেন হয়েছে, বাট আন্দোলন হওয়ার পর কিন্তু সবকিছু আবার স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আবার সবকিছু ঠিকঠাক হয়েছে। তো আশা করা যায় তোমাদের বেলাও সহজ হবে না, ইজি কোশ্চেন হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। বাট কোশ্চেন হার্ডও হবে না, কোশ্চেন হবে স্ট্যান্ডার্ড কোশ্চেন। কেমন, তোমরা যদি 2020 সালের আগের কোশ্চেনরা গুলো একবার করে দেখো, তাহলে তোমাদের একটা ধারণা চলে আসবে যে স্ট্যান্ডার্ড কোশ্চেন কেমন হতে পারে। কারণ এর আগের যে কোশ্চেনগুলো হয়েছে কোশ্চেনের মানের মধ্যে পড়ে না, ওগুলো কোশ্চেনের মানে নাই। বাট স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন হবে, এবং স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন অবভিয়াসলি বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে 80% সিলেবাসের মধ্যেই থাকবে, সিলেবাসের বাইরে থেকে কিছু আসবে না। এবং 20% কোশ্চেন আসতে পারে যেগুলো তোমার কোর কনসেপ্ট জানতে হবে, কোর কনসেপ্ট না জানলে তুমি পারবা না। এবং বিগত বছরে এই জন্য তোমাকে বারবার বিশ্লেষণ করতে হবে এবং ইম্পর্টেন্ট অ্যানালাইসিস করতে হবে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, কমেন্ট করবা অ্যানালাইসিস কমেন্ট করবা। আমি তোমাদের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিক ইম্পর্টেন্ট এটার উপরে একটা ক্লাস নিব, এবং জাস্ট ওই ক্লাসে শুধু এটাই হবে যে এই চ্যাপ্টারে এই টপিক ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারে এটা স্টার মার্ক, এটা স্টার মার্ক। তুমি জাস্ট ওটা দেখবা, তোমার বইয়ের মধ্যে দাগে রাখবা। এবং এর বাইরে তুমি যদি আমাদের ওয়ান শট গুলা দেখো, সেই ক্ষেত্রে আমরা ওগুলোতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরে করাইছি, ইম্পর্টেন্ট টাইপ ধরে করাইছি, ইম্পর্টেন্ট টপিক ধরে করাইছি, ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে করাইছি। তো তোমার এগুলো করলে আর কোনো প্যারা থাকবে না। ওকে ফাইন। এবার আসো আমরা সফলতার একটু রোড ম্যাপ বানাই, কিভাবে কি করা যায়। দেখো, তোমার 2 মাসের যদি আমরা এটা টাইম নেই, 2 মাস থেকে 3 মাসের একটা টাইম লাইন নেই, সেই ক্ষেত্রে প্রথম 1-2 সপ্তাহ তোমাকে আগে বসে যেই গ্যাপগুলো আছে, যেই চ্যাপ্টারে যেই গ্যাপ আছে, এগুলোকে কমপ্লিট করতে হবে। লাইক যে তোমার ধরো বল চ্যাপ্টার কোনোদিন হাতে দাও নাই, অথবা তোমার এমন হতে পারে যে কাজ ক্ষমতা শক্তি কোনোদিন করো নাই, অথবা কাজ ক্ষমতা শক্তি করছো, সেখানে কুয়ার ম্যাথগুলো কখনো করো নাই। সেই ক্ষেত্রে তুমি কিভাবে করতে পারো? তো এইভাবে প্রতিটা চ্যাপ্টারে তোমাকে একটা রাফ আইডিয়া বানাতে হবে, যে রাফ আইডিয়ার মধ্যে তোমার প্রতিটা চ্যাপ্টারে কোন কোন জায়গায় গ্যাপ আছে এগুলো আগে কালেক্ট করতে হবে, ঠিক আছে? এই কাজটা আজকেই করতে হবে তোমাকে, ভাইয়া আজকেই করতে হবে। আজকে করতে না পারলে তুমি যদি কালকে করো, জীবনেও এটা পূরণ হবে না। তুমি এই ভিডিওটা দেখার পরেই সাথে এই কাজটা করবা, মাস্ট। এরপর কি হয়েছে, গ্যাপ তো তুমি লিখলা, খাতার মধ্যে লিখলা, অনেক লিখে ফেলছো। এখন তুমি কি করবা, 1 থেকে 2 সপ্তাহ সময় নেবা। যদি তোমার ক্ষেত্রে এমন হয় যে অনেক বেশি গ্যাপ, সেই ক্ষেত্রে 4 সপ্তাহ সময় নেবা। 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস সময় নেবা। 1 মাস সময় তোমার যত গ্যাপ আছে, দুনিয়া যেন উল্টায় যায়, বাট ওই গ্যাপ যেন পূরণ হয়, দুনিয়া উল্টায় যায়, ওই গ্যাপ পূরণ করতে হবে। এরপর তোমার নেক্সট আমরা বলতেছি 3-4 সপ্তাহ। তুমি চাইলে তোমার যদি এখানে 4 সপ্তাহ লাগে, তাহলে পরবর্তী সপ্তাহ তুমি বোর্ড প্রশ্ন সলভে টাইম দেবা। মানে এখানেও এক মাস তুমি হলো
বোর্ড কোশ্চেন সলভ করবা এবং প্র্যাকটিস করবে, এবং এই বোর্ড কোশ্চেনগুলো তুমি টেস্ট পেপার থেকে সলভ করতে পারো, টেস্ট পেপার সলভ করতে পারো। এবং একটা সব থেকে বাজে অভ্যাস তোমাদের, যে ওয়ান শট ক্লাস তো দেখো, ঠিক আছে, ওয়ান শট ক্লাস আমারও আছে, সবারই আছে, ওয়ান শট ক্লাস দেখো। তোমরা ভাবো ওয়ান শট ক্লাসে ভাইয়া করাই দিচ্ছে, এটা আমার দেখলেই মনে হয় সব শেষ হয়ে যাবে, অথবা ভাইয়া যে ম্যাথ করাইছে এই ম্যাথগুলো করলেই হয়ে যাবে। না, তোমার ওইখানে করলে 80% তো কমপ্লিট হয়, 80% কমপ্লিট হয়, বাট তোমার টার্গেট রাখা উচিত 100%, তোমার টার্গেট রাখা উচিত 100%। ওকে, যেই কাজটা করবা, যে আমরা যেই ওয়ান শট গুলা করালাম, এটা তুমি সাথে সাথে ওই ম্যাথগুলা করবা। আমাদের যে পিডিএফটা দেওয়া থাকে সেই পিডিএফ ধরে তুমি ম্যাথগুলা সলভ করবা। তুমি টপিকটা বুঝে সাথে সাথে ম্যাথ নিজে আগে করার চেষ্টা করবা, নিজে করে চেষ্টা করবা, নিজে করে দেখবা। নিজে করে যদি দেখতে না পারো যে ভাই নিজেই পারো না, নিজে যদি না পারো, তাহলে আমি সারা জীবন যদি তোমারে করাই দেই, আমি সারা জীবন যদি তোমারে করাই দেই, তোমার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তোমাকে নিজে হাতে করতে হবে। এখন হাতে করার পর তোমাকে যেই কাজটা করতে হবে, যে তোমার টাইমলি মডেল টেস্ট এবং টেস্ট এক্সাম দিতে হবে। তোমার যখন টেস্ট পেপার সলভ হয়ে যাবে, তখন তোমাকে মডেল টেস্ট দিতে হবে, টেস্ট এক্সাম দিতে হবে। এবং যদি পারো প্রতি সপ্তাহে এখন থেকে যদি এক্সাম দিতে পারো, এই ব্যবস্থা করতে পারো, এই সুবিধা যদি থাকে, তুমি যদি দেখো তোমার আশেপাশে কোনো টিচার তোমার এক্সাম নিতেছে মডেল টেস্ট, ভর্তি হয়ে যাও, অনেস্টলি ভর্তি হয়ে যাও, খুব লাভ হয়, অনেক লাভ হয়। পরীক্ষা না থাকলে আমরা অলস, বাঙালি আমরা অলস ভাই, তুমিও অলস, আমিও অলস, আমিও এইচএসসিতে অনেক অলস ছিলাম। তো যদি দেখো যে তোমার আশেপাশে কেউ পরীক্ষা নিতেছে, অথবা অনলাইনে কোনো প্ল্যাটফর্মে তোমার যদি ভালো লাগে যে এই প্ল্যাটফর্মে পরীক্ষা দেওয়ার, আমি কোনো প্ল্যাটফর্ম তোমাকে সাজেস্ট করতে পারবো না অনলাইনের ক্ষেত্রে, বাট অফলাইনে তোমার আশেপাশে যদি দেখো যে যেখানে পরীক্ষা হচ্ছে নিয়মিত, তুমি পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। এরপর তোমার 2 মাস শেষ হওয়ার পর তোমার ফাইনাল স্প্রিন্ট, লাস্ট 3 মাস আগে তোমাকে সবগুলো রিভিশন দিতে হবে, 3 মাস রিভিশন দিতে হবে। তো এইভাবে যদি স্ট্র্যাটেজি মেনটেন করতে পারো, ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাবে না। এখন দৈনিক পড়ার সময় তোমার আসলে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করতে হবে, এটা আগে দেখো। প্রথম, তোমার পড়ার টাইমটার মধ্যে 35% সময় কনসেপ্ট বা থিওরি বোঝার পিছনে ব্যয় করা উচিত, এবং 30% তুমি সিকিউ সমাধান করবা। ধরো তুমি আজকে হলো সাপোজ যে তুমি 1 ঘন্টা পড়তেছো, ওটা 60 মিনিট, তার মানে 35% মানে কি? 35% মানে ধরো 20 মিনিট তুমি হলো কনসেপ্ট ক্লিয়ার করবা। ধরো 100 মিনিট পড়ছো, সেখানে 35 মিনিট তুমি পড়বা হলো থিওরি, 35 মিনিট থিওরি, এবং সিকিউ পড়বা কত? সিকিউ পড়বা 30 মিনিট ধরো, এবং এমসিকিউ সলভ করতে হবে। অনেকের একটা চিন্তা, ভাই সিকিউ সলভ করে যেতেছে, এমসিকিউ পরে সলভ করবো। তুই মারা খাবি, একবারে লিখে নে, তুই মারা খাবি। কেন মারা খাবি? কারণ হলো ম্যাক্সিমাম সময় আমাদের দেখা যায় একটা চ্যাপ্টার আমরা পড়ে গেছি, পরে অনেক দিন পর আবার ওটা চ্যাপ্টার নিয়ে বসি, তখন আবার এমসিকিউ সলভ করতে পারি না, আবার তখন আমরা সিকিউ সলভ করে সময় নষ্ট করে দিই। অ্যাট দ্য এন্ড অফ টাইম দেখা যায় আমরা এমসিকিউ আর কোনো কালে সলভই করি নাই। দ্যাটস রিয়েলিটি ভাই, রিয়েলিটি অনেক দেখছি আমি। তো তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, এমসিকিউ সলভ এবং রিডিং একসাথে দেওয়া যাবে, এবং রিভিশন ও মক টেস্ট তোমাকে বারবার করতে হবে 15%। এখন রিভিশন মক টেস্টটা কিভাবে দিবা? লাইক যে তুমি গতকাল একটা চ্যাপ্টার পড়ছো, ঠিক আছে, চ্যাপ্টার ধরলাম কেমিস্ট্রি চ্যাপ্টার 2 পড়ছো, আজকে চ্যাপ্টার 3 নিয়ে বসছো, ঠিক আছে। এই যে 3 নিয়ে বসার আগে, তোমার 3 নিয়ে ধরো পড়তে বসার আগে তুমি চ্যাপ্টার 2 গতকাল যা পড়ছো এটা একবার চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবা, দেখবা যে কিছুই মনে নাই। তখন কি হবে? তখন আর কিছু নাই, কান্নাকাটি করো, স্যার আর কিছু কোনো উপায় নাই না, জোকস পার্ট। দেখবা যে তোমার ম্যাক্সিমাম সময় 30% মনে আছে, বাকি পার্সেন্ট মনে নাই, 70% মনে নাই। তখন কি করবা? তখন যে কাজটা করবা, সাথে সাথে যেই টপিকগুলো মনে নাই, একবার বইটা খুলে দেখবি যে সব মনে পড়ে যেতেছে। ম্যাজিক, দ্যাটস ম্যাজিক ব্রো। এটা যদি করতে পারিস, গ্যারান্টি দেব তোর আজ থেকে শুরু করে এই অভ্যাসটা যদি বিল্ড করতে পারোস, সারা জীবন অনেক উপকৃত হবে। জাস্ট এই অভ্যাসটা বিল্ড কর। এবার রিভিশন মক টেস্ট এভাবে তোমার 15% সময় যাবে যখন তুমি পড়বা। এইভাবে যদি তুমি মেনটেন করো, তাহলে তোমার হলো দৈনিক পড়াটা কমপ্লিট হয়ে যাবে, এবং তোমার সিকিউ এবং এমসিকিউ এর ক্ষেত্রে ম্যাক্সিমাম মার্ক পাওয়ার টেকনিকটা কিভাবে তুমি ফলো করতে পারো। সিকিউ এর ক্ষেত্রে ম্যাক্সিমাম মার্ক, সিকিউ এর ক্ষেত্রে বিগত 5 বছরের যদি তুমি বোর্ড কোশ্চেনগুলা এবং শীর্ষ স্কুলে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো যদি তুমি পড়ো, কোশ্চেনগুলো সলভ করো টেস্ট পেপার থেকে, ইনশাল্লাহ তোমার
অনেক ভালো মার্কস আসবে। এবং মেইন বুকসের হাইলাইট লাইনগুলো তোমাকে পড়তে হবে, যেগুলো থেকে সরাসরি এমসিকিউ কমন আসে। ক্যালকুলেটর হ্যাক্স তোমাকে জানতে হবে। ক্যালকুলেটর হ্যাক জানতে না পারলে, ক্যালকুলেটর হ্যাক্স যদি না জানো, দেখবা যে এমসিকিউ সলভ করতে অনেক টাইম লাগতেছে। এবং ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে যদি আমাদের অলরেডি শর্টস ভিডিও যাচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সের উপর, যদি তোমার ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে ফুল ভিডিও দরকার পড়ে, ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, আই উইল প্রোভাইড দিস। ওকে, ফর্মুলা শিট তো অবশ্যই বানাইতে হবে, এটা অলরেডি আমরা বলছি। তো এটা মাস্টার ডেইলি রুটিন, এটা ফলো যে করতে হবে এমনটা না, করতেও পারো না করতে পারো তুমি। আমি বেসিক্যালি যে স্লাইড বানাইছে ওরে আমি এটা বলি নাই বানাইতে, ও বানাইছে। যাই হোক, আমি যেটা ফলো করতাম মাস্টার প্ল্যান, মাস্টার রুটিন, সেটা হলো এটাই আমি সবাইকে ফলো করতে বলি। এর রিজন হলো তোমার টার্গেট থাকতে হবে, টার্গেট থাকতে হবে যে আজকে আমি পড়বো হলো 10টা চ্যাপ্টার, আজকে 10টা চ্যাপ্টার পড়বো, সাপোজ 10টা টপিক পড়বো, 10টা টপিক পড়বো, দুনিয়া উল্টায় গেল যেন আমি 10টা টপিক পড়ি। এখন যেই শালা সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, যে বানায় যে হলো সকাল 9:30 আমি হলাম লাঞ্চ করব, তারপর 10টায় বসবো পড়তে, এরপর 10টা থেকে 11টা পর্যন্ত পড়বো, 11:30 যে আমি একটু রিলস দেখবো, এরপর আমি কি করব, 12টায় এসে আমি একটু গোসলে যাব, গোসল করবো 30 মিনিট করার পর আমি 1টা থেকে 1:30 পর্যন্ত প্রেয়ার্স করব, নামাজ পড়ব, তারপর আমি পড়তে বসবো 12টা পর্যন্ত, তারপর আমি লাঞ্চ করব। এই টাইপের যে রুটিন বানায় সে একটা বলদ, আস্তা বলদ, ঠিক আছে? তুমি যে কাজটা করবা, তোমার ডেইলি টার্গেট রাখবা, যে আমি আজকে এটা পড়বো, ঠিক আছে? তোমার ডেইলি যদি টার্গেট রাখতে পারো, ইনশাল্লাহ হোপফুলি যে তোমার এইভাবে যদি তুমি রুটিনটা ফুল মেনটেন করতে পারো, ইনশাল্লাহ তোমার A+ কেন, তোমার 90+ স্কোর কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। এরপর তুমি একটা ধন্যবাদ দিয়ে যাও A+ পাওয়ার পর, ঠিক আছে?